আসসালামু আলাইকুম দর্শক। রাজনীতিতে আবারও তারেক রহমানের কড়া মন্তব্য এবং এইবার যে মন্তব্যটি তিনি করেছেন সেটি যে বরাবরই জামায়াতে ইসলামকে নিয়ে সেটি একদমই দেখার মতো। সাম্প্রতিক সময়ে জামায়াতের রাজনীতি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে জামায়াতের রাজনীতি কিন্তু এক প্রকার আমি বলবো যে খুবই টেকনিক্যালি খুবই হাই, খুবই স্মার্ট। আবার অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলামী কিন্তু আপনার দেশের যেই রাজনৈতিক পরিস্থিতি সেটি কিন্তু তারা ঘোলাটেও করছে তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের নানা মন্তব্য নিয়ে। কিন্তু বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট সেটি কিন্তু ঘোলাটে হচ্ছে। এবং যদি আপনারা দেখেন যে বাংলাদেশে জামায়াতের যে রাজনীতির ধারা সেই রাজনীতির ধারার সাথে অনেক কিছুই যায় না, যেটি আবার জামায়াত করার চেষ্টা করছে। এবং এটি করার পেছনের মূল কারণ হচ্ছে তারা ডেফিনিটলি একটা বার্তা দিতে চাইছে যে তারা আহ নো মোর কোনো ছোট দল কিংবা তারা একটা বিশাল দল, একটা বিশাল শক্তি, এরকম একটা বার্তাই কিন্তু তারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে দিয়ে চলেছে। বেশিরভাগ স্পেশালি ৫ আগস্টের পরে যদি আমরা দেখি জামায়াতের উত্থানটা কিন্তু চরম প্রকারের, মানে চরমভাবে তারা কিন্তু তাদের উত্থান হয়েছে এবং তারা একটা ব্যাক করেছে। তো আমরা দেখেছি যে জামায়াত ইসলামী সম্প্রতি জান্নাতের টিকিট সেল করছে, নানান এই ধরনের বক্তব্য। তারপরে হচ্ছে আপনার হিন্দু সেল তৈরি করেছে। তারপরে তারা বলছে যে বোরখা, তারা আপনার বোরখা হচ্ছে তারা কোনো নারীকে বাধ্যবাধকতার মধ্যে রাখবে না বোরখা পড়তে। তারপরে দেখা গেছে যে তারা বলছে যে নারীদের জন্য কর্মঘণ্টা হবে ৫ ঘণ্টা। এই ধরনের যে কথাবার্তা। আচ্ছা ধরেন যে নারীদের জন্য যেই ৫ ঘণ্টা কর্মঘণ্টার কথা বলা হচ্ছে, হ্যাঁ? এই কর্মঘণ্টা করে তো আপনি নারীকেই কিন্তু দুর্বল প্রমাণ করা হলো। যেখানে নারীরাই নারীদের শক্তি জন্য লড়াই করছে, যেখানে বলা হচ্ছে যে নারী স্বাধীনতার ব্যাপার, নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে। সেখানে যদি একটা পুরুষ ১০ ঘণ্টা কাজ করতে পারে, একটা নারীও ১০ ঘণ্টা কাজ করতে পারে। যেই থিওরি বা যে ন্যারেটিভ আমাদের সমাজের মধ্যে একটা আছে, এই যে নারীদের ৫ ঘণ্টা কর্মঘণ্টা এইটিকে করেই কিন্তু জামায়াত বুঝাতে চাইলো যে জামায়াতে ইসলামী আপনার নারীদেরকে দুর্বল ভাবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। কিন্তু আদতে কি জামায়াত সেটা বুঝাতে চেয়েছে কিনা এটিও জামাত কিন্তু পরিষ্কার করে নাই। তারপরে হচ্ছে জামায়াতের আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া। এই ধরনের যে নানা মানে বিতর্কী মানে বিতর্ক তৈরি করা, হ্যাঁ? এই বিতর্কমূলক আ বা স্টেটমেন্ট বাজারে আনা, সবকিছু মিলিয়ে কিন্তু জামাত যতই স্মার্ট রাজনীতি খেলুক, এইসব মন্তব্যের কারণেই কিন্তু জামায়াতের অনেক কিছু এখন আর জামায়াতের হাতে নাই বলে আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয়। এখন আসি হচ্ছে জনাব তারেক রহমান। তারেক রহমান কি বলেছেন? সম্প্রতি ঢাকায় এই আপনার আজকেই ঢাকায় একটি আম অনুষ্ঠানে তারেক রহমান ভার্চুয়ালি যোগদান করেন এবং সেখানে ভার্চুয়ালি যেটি তিনি বলেছেন সেটি হচ্ছে যে, কিছু মানুষ বা কোনো গোষ্ঠীকে ইদানিং বলতে শোনা যাচ্ছে আপনার বলতে শুনছি। মানে উনি বলছেন যে, "অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার তমুককে দেখুন। যাদের কথা তারা বলে তাদেরকে তো দেশের মানুষ ১৯৭১ সালে দেখেছেন।" উনি ৭১ কে এখানে টেনে এনে ৭১ এ যে মা-বোনদেরকে হত্যা করা, তাদের ইজ্জত মানে লুণ্ঠন করা, মানে সবকিছুকে উনি এ এ মানে এনেছেন এবং আ এখানে যে ইনডিরেক্টলি বলা হচ্ছে, এটা কিন্তু জামাতকেই বলা হচ্ছে। যদি বলা হয়, তারেক রহমান আরো বলেছেন, যাদের কথা কেউ বলে যে একবার দেখুন না, তাদেরকে দেশের মানুষ ৭১ ই দেখেছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে শুধু লক্ষ মানুষকে হত্যা করেনি, তাদের সহকর্মীরা মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আম বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই ইতিহাস হয়ে আছে এবং সেগুলো কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মনে রাখা উচিত। এবং বাংলাদেশের মানুষ জামাতকে কতটুকু চায় সেটা হচ্ছে ভোটের মাঠেই নির্ধারণ করে দিবে এবং আ বাংলাদেশের মানুষ যাকে চায় তাকে ভোট দিতেই পারে। এবং এই যে তিনি তারেক রহমান আরো বলেছেন যে, "আমরা শুনছি এটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। বিভিন্ন জিনিসের নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছেন। আমি একজন মুসলমান হিসেবে বুঝি যেটার মালিক আল্লাহ, তার দেওয়ার কথা যদি আমি বলি সেটি হচ্ছে শিরক। যারা এটা বলছে তারা শিরক করছে।" ঘটনা প্রায় অনেকটাই এইরকমই আমার কাছে মনে হয়। কেন মনে হয়? দেখুন, আ এই যে শি জামাতের যারা আছেন বা জামাতের অঙ্গ সংগঠক যারা আছেন, সম্প্রতি তারা
জান্নাতের টিকিট কনফার্ম করছে, জান্নাত কনফার্ম করে দিচ্ছে। এই ধরনের কথাবার্তা এগুলো আসলে কোন পর্যায়ে গেলে মানে রাজনীতির কোন পর্যায়ে গেলে এই ধরনের মন মানসিকতার জায়গা তৈরি হতে পারে সেটি নিয়েও কিন্তু আমার মনে বেশ প্রশ্ন রয়েছে। আপনি কি এই কথাগুলো বলতে পারেন কিনা? বা আল্লাহ আল্লাহ পাক যেটি আমাদেরকে দিবেন সেটা জান্নাত হোক সেটা জাহান্নাম হোক সেটি তো আল্লাহ পাক নিজেই জানেন। তিনিই ভালো বলতে পারবেন যে কার জন্য জান্নাত অপেক্ষা করছে, তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তিনি কাকে ক্ষমা করবেন, তিনি কাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ব্যতীত দ্বিতীয় কেউই কিন্তু জানে না। তাহলে সেই জায়গার মধ্যে জামায়াত পাবলিক প্লেসে এসে কিভাবে জান্নাতের টিকিট বিক্রি করে কিংবা এটা কিভাবে বলতে পারে যে জামাতকে ভোট দিলে তারা জান্নাতি হয়ে যাবে? নাউজুবিল্লাহ। অতএব আমার কাছে যেটি মনে হয় যে এই যে জামায়াতের স্মার্ট রাজনীতির পাশাপাশি জামায়াতের যে আরেকটা ফেস আমরা দেখতে পাচ্ছি, এই ফেসটা কিন্তু বাংলাদেশের মানুষ চায় না। জামায়াতের অনেক আ মানে অনেক মানুষ আছে, অনেক ফলোয়ার্স আছে। জামাতকে পছন্দ করে তারা জামাতকে ভোট দিবে। জামাত আগে যেরকম ৩-৪ টা আসন পেত, এবার হয়তোবা ১৫-২০ টা আসন পাবে। সো এই যে মানুষগুলো তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসালো, এই মানুষগুলোর যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু এই ধরনের মন্তব্যের মাধ্যমে কিন্তু নষ্ট হচ্ছে। এবং এই ধরনের মন্তব্য করে কিন্তু আমরা সেই আশা আকাঙ্ক্ষাগুলোকে মানে ভবিষ্যতে আমরা দেশটাকে কোন দিকে নিয়ে যেতে পারি সেটি কিন্তু বুঝা যাচ্ছে। আমি যদি উদাহরণ দেই, আপনার এমন বহু গ্রাম অঞ্চল আছে যেখানে অনেক ধরনের বাউল গান সবকিছু হয়। সেই জায়গার মধ্যে টুপি, দাড়ি মানে টুপি, দাড়ি এই ধরনের যারা আপনার আ ইসলামের সঙ্গে জড়িত কিংবা যারা ইসলামের দাওয়াত দিয়ে বেড়ান কিংবা যারা জামাতের রাজনীতির সঙ্গে জড়িত, এই ধরনের মানুষগুলো কিন্তু সেই জায়গাগুলোতে গিয়ে জোরপূর্বক তাদেরকে বাধা দিচ্ছে। তো আমার প্রশ্নগুলো হচ্ছে, এই যে অভিযোগগুলো আসে বাধা দেয়ার, এইগুলো তাহলে কারা করছে? এইগুলো কি জামায়াত কন্ট্রোল করতে পারছে? আমার তো মনে হয় যে জামায়াত কন্ট্রোল করতে পারছে না। তো দর্শক, যে আমার জায়গাটা হচ্ছে মানে আমি যেই জায়গাটা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান এই ১ম বার আমি উনাকে এত মানে একটা দলের হয়ে আরেকটা দলকে নিয়ে মন্তব্য করা এবং সেটি ইনডিরেক্টলি এইটা আমি ১ম বার দেখলাম। তিনি আওয়ামী লীগকে নিয়ে যেটি করেছেন সেটি এক প্রকার ফাইন। কিন্তু জামায়াত যার সাথে দীর্ঘ বন্ধুত্ব, একই সাথে একই পথে তারা হাতে হাত রেখে তারা যুদ্ধ করেছে, তারা আন্দোলন করে গেছে। সেই তাদের বিপক্ষে তিনি এই ১ম বার একটা বড় কোনো মন্তব্য করেছেন, যেটি খুবই আমার মনে হয় যে খুবই আমি বলব যে রাজনীতির জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা দিন হতে পারে। কেননা এটার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে জামাত এবং বিএনপি একই পথের রাজনীতিতে আর নেই। তারা হয়তোবা তখন একই পথের রাজনীতি করেছে কিন্তু এখন তারা ভিন্ন, ভিন্ন রাজনীতি করছে। তারেক রহমান যেটি বলেছেন, সামনে কঠিন সময় আসছে বলে সতর্কবার্তা দিয়েছেন। গত ১ বছরের বেশি সময় ধরে আমি বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। তারেক রহমান আ তিনি বলেন যে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই ষড়যন্ত্র রুখে দিতে পারে দেশের জনগণ। জনগণের সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে পারে বিএনপি। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। দেশকে স্বাধীন করতে লক্ষ, লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছিল। উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশকে সামনে নিয়ে যেতে হলে, মানুষকে ভালো অবস্থানে নিয়ে যেতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যেই সমস্যার কথা জনাব তারেক রহমান বলছেন, এই সমস্যা কিন্তু আসলে আমরা ৫ আগস্টের পর থেকেই লক্ষ্য করছি। আ এটি জানাই ছিল যে আওয়ামী লীগ সরকার যদি ফল করে দেশে একটা সংকটকালীন মুহূর্তে চলে যাবে এবং এই সংকট কাটিয়ে উঠতে দেশকে অনেক কষ্ট করতে হবে। এবং সেই সংকটকালের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি এবং সামনে অনেক ভয়াবহ সময় আছে। রাজনীতির এ কূল ও কূল সব কূল পেরিয়ে দেশ হয়তোবা একসময় গিয়ে শান্ত হবে। তবে তারেক রহমানের এই মুহূর্তের যে বক্তব্য সেটি আপনারা কিভাবে দেখছেন? আমি কিভাবে দেখছি আমি তো সেটি বললাম যে আমি যেভাবে দেখছি সেটি হচ্ছে যে তারেক রহমানের এই মন্তব্য এই সময়ে এসে খুব একটা
দরকার ছিল বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ কোথাও যেন মনে হচ্ছিল যে বিএনপি রাজনীতি থেকে একটু ছিটকে গেছে, বিএনপির রাজনীতিতে একটু দূরে সরে গেছে, বা আসলে রাজনীতিটা কি বিএনপি করতে পারছে কিনা সেটি নিয়েও একটা বড় প্রশ্ন ছিল। এখন মনে হচ্ছে যে রাজনীতিতে আবার বিএনপি ব্যাক করছে। অতএব দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।